যাদের নিষ্ঠুরতা সাংবাদিকদের কল্যাণে গোটা জাতি গোটা দুনিয়া দেখেছে, যে অটোমেটিক রাইফেল দিয়ে সাবমেশিন গান দিয়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে টার্গেট করে করে এই 2 দিনে 28 জনকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের দায়ে যে ফর্মাল চার্জটি দাখিল করা হয়েছিল 4 জনের বিরুদ্ধে, সেই মামলাটির আজকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী 20শে জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। আমরা এই মেসেজটি দিতে চাই যে বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছিল, নিরস্ত্র নিরীহ মানুষের উপরে যে হত্যাযজ্ঞ যারা চালিয়েছিল, রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করে রাষ্ট্রের সবচাইতে যে সফিস্টিকেটেড মারণাস্ত্র সেই রাইফেলগুলো ব্যবহার করা হয়েছিল এবং এখানে প্রত্যেকটি আহত নিহতের শরীর থেকে আমরা যেটা দেখেছি যে প্রত্যেকেই অত্যাধুনিক মারণাস্ত্রের আঘাতে নিহত হয়েছিলেন এবং সেখানে কোনো রকমের হুমকি তৈরি করা হয়নি। এই যারা তাদেরকে গুলি করেছিল তাদের উপরে কোনো হুমকি এই ছাত্র জনতা তৈরি করেনি, যদিও তারা একটা প্লি নেওয়ার চেষ্টা করেছিল যে টেলিভিশন ভবনকে রক্ষা করার জন্য তারা গিয়েছিলেন। কিন্তু যে সময়ে এই হত্যাকাণ্ডগুলো পরিচালিত হয়েছে, ছাত্র জনতা সবগুলোই টেলিভিশন সেন্টার থেকে অনেক দূরে অবস্থান করছিলেন, তাদের হাতে কোনো ধরনের অস্ত্র ছিল না, তারা কোনো রকম হুমকি তৈরি করেনি। কিন্তু যে বাহিনীর যে আসামি যারা, তাদেরকে ট্রেন আপ করা হয়েছিল বাংলাদেশের সীমান্ত রক্ষা করার জন্য, কিন্তু তারা সেই ট্রেনিং এবং শক্তি আমাদের সন্তানদের উপরে, জাতির সবচেয়ে মেধাবী সন্তান যারা দেশকে ভালোবেসেছিলেন সেই সব ছাত্র জনতার উপরে তারা এটা প্রয়োগ করেছিলেন। এই দায় আসামিদের ব্যক্তিগত দায়। আমরা আবারও বারবার বলার চেষ্টা করেছি যে বাহিনী হিসাবে বিজিবিকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত এখানে করিনি। বিজিবির অসংখ্য সৈনিক সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেখানে কিন্তু এইভাবে মানুষ হত্যার ঘটনা ঘটেনি। স্পেসিফিক্যালি এই 2 জন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই 2টো দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। সে কারণে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। ইনশাআল্লাহ 20শে জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য প্রদানের মাধ্যমে আমরা বারবার যেটা বলছি, অকাট্য প্রমাণাদি ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে আসামিদের যে সম্পৃক্ততা সেটা আমরা আদালতে প্রমাণ করব। থ্যাংক ইউ। যাত্রাবাড়িতে ব্যাপক হত্যাযজ্ঞ হয়েছে, ম্যাসাকার হয়েছে, সেগুলোর ব্যাপারে তদন্ত চলমান আছে। আলাদাভাবে শহীদ ইমাম হোসেন তাইম, যাকে আপনারা টেলিভিশনের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে আপনারা সবাই জানেন, দেখেছেন, যে তাকে প্রথমে গুলি করার পরে আহত হওয়ার পরে তাকে তার সহকর্মীরা সহযোদ্ধারা সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তাকে যখন সরিয়ে নেওয়া হচ্ছিল আহত অবস্থায়, তার আর সহযোদ্ধা তাকে 2 হাত ধরে টেনে টেনে পিছনের দিকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে খুব ঠান্ডা মাথায় কাছে থেকে এসে পরপর কয়েক রাউন্ড গুলি করে তাকে হত্যা করা হয় এবং হত্যার পরেও তার এই লাশের উপরে বর্বরতা চালানো হয়েছিল। এই বর্বরতা যারা চালিয়েছিলেন সেরকম 11 জনের বিরুদ্ধে তদন্ত সংস্থা তদন্ত অন্তে রিপোর্ট দাখিল করেছেন এবং সেটা বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ ফর্মাল চার্জ আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ দাখিল করা হয়েছে। এই ব্যাপারে শুনানি অন্তে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আদেশ হয়তো আদালত দেবেন। নামগুলো এই মুহূর্তে বলছি না, আমরা দেখে বলতে হবে। গতকালকে আপনাকে যেহেতু পাইনি, আপনাদের ট্রাইব্যুনালে বারবার একটা বিষয় নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এটা নিয়ে অনেক গণমাধ্যমে নিহত হয়েছে। সেখানে আসলে এই ধরনের হট মানে বাক্য বিনিময় কেন হচ্ছে, উত্তপ্ত বাক্য বিনিময়ের কারণগুলো কেন বারবার দেখছি আমরা? যখন সেনা সদস্যকে বিচার হচ্ছে তখন এই ধরনের বাক্য বিনিময় হচ্ছে কেন? দেখুন, আমরা যেটা বারবার বলার চেষ্টা করেছি, আদালতে অবশ্যই আদালতের ডেকোরাম মেনটেন করতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে। আসামি পক্ষের আইনজীবী ক্লেইম করার চেষ্টা করেছিলেন যে তিনি একজন সিনিয়র আইনজীবী, অথচ আমরা তার রেকর্ড ঘেটে দেখলাম তিনি 2025 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হয়েছেন, অথচ তিনি দাবি করছেন তিনি একজন সিনিয়র আইনজীবী, তাকে রেসপেক্ট করতে হবে। দ্বিতীয় যে কাজটা হয়েছে, বার কাউন্সিল অর্ডার, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 বলে একটা আইন আছে, যেটার মাধ্যমে আইনজীবীদের শৃঙ্খলা রক্ষা করা হয়। সেখানে আর্টিকেল 26-এ খুব ক্লিয়ারলি বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল, চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের পদ ধারণ করেন, তাকে সেই পদমর্যাদা দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল যখন কোনো আদালতে শুনানির জন্য দাঁড়াবেন তখন কোনো আইনজীবী আর দাঁড়াতে পারবেন না, তিনি তার প্রি অডিয়েন্স রাইট আছে। অর্থাৎ আমি যখন কোর্টে আর্গুমেন্টের জন্য দাঁড়াবো
সে অন্য পক্ষের যত আইনজীবী থাকুক, সিনিয়র হোক জুনিয়র হোক, আমি দাঁড়ানো থাকা অবস্থায় কোনো আইনজীবী কথা বলতে পারবেন না, এটা হচ্ছে আইন। আমি বসে গেলে তখন তারা তাদের আর্গুমেন্ট করতে পারবে, কিন্তু তারা সেই ডিসেন্সিটা রক্ষা করেননি। উল্টো মিডিয়ার সামনে অভিযোগ করেছেন তিনি সিনিয়র আইনজীবী, তাকে মর্যাদা দেওয়া হয়নি। এটা হচ্ছে এক ধরনের হাইপ তৈরি করে বিচারের দৃষ্টিটা অন্যদিকে সরানোর চেষ্টা। কারণ হচ্ছে যে সেন্সিটিভিটি এই বিচার নিয়ে আছে, বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, তাদের মধ্যে শত শত মানুষকে গুমপূর্বক হত্যা করে তাদের লাশ বিভিন্ন নদী নালা খাল বিল সাগরে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। এরকম কঠিন মামলার বিচার যখন হচ্ছে, আসামিরা তাদেরকে বারবার তাদের পরিচয়, তারা যখন পুলিশ হিসাবে এই অপরাধটা করেছেন, র্যাবে থেকে করেছেন, সেই জিনিসটা ভুলে গিয়ে বারবার তারা বলার চেষ্টা করছেন আমরা সেনাবাহিনীর অফিসার, অথচ সেনাবাহিনীর বিচার এখানে হচ্ছে না। তারা যখন অপরাধগুলো করেছেন তারা কখনো সেনা কমান্ডের অধীনে ছিলেন না, সেনাবাহিনীর ইউনিফর্মে ছিলেন না, সেনাবাহিনীর ডিসিপ্লিনের মধ্যে ছিলেন না, তারা ছিলেন পুলিশ সদস্য। অথচ এই সেনা পরিচয়কে বাইরে ব্যবহার করার মাধ্যমে তারা এই মামলাটাকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছেন। এটা অসৎ উদ্দেশ্যে তারা করছেন আসামি পক্ষের এই আইনজীবীরা। এখানে অপরাধী যেই হোক, আমরা বলেছি তিনি কোন পোশাকে আছেন, কোন র্যাঙ্ক বহন করেন, সেগুলো কোনো কিছু দেখা হবে না। তিনি প্রধানমন্ত্রী হন, তিনি যে কোনো বাহিনীর প্রধান হন, তিনি একজন সিভিলিয়ান হন, সবাই আইনের দৃষ্টিতে সমান। তাদের অপরাধের গুরুত্ব বিবেচনায় আইন অনুযায়ী যদি সাক্ষ্য প্রমাণে তাদের অপরাধ প্রমাণিত হয়, তারা শাস্তিপ্রাপ্য হবেন। সুতরাং বিচারকে বিচারের মতো চলতে দিতে হবে। অন্য আসামির বিচার যেভাবে চলে, এই গুমের মামলার যারা আসামি তাদের বিচারও একইভাবে চলবে। আইনের দৃষ্টিতে প্রত্যেক নাগরিক সমান। সুতরাং এই ধরনের সেন্সিটিভিটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে তারা আসলে মামলাটাকে লম্বা করতে চান, টেনে নিতে চান। তারা বিশ্বাস করেন যে যদি বেশি সময় তারা নষ্ট করতে পারেন তাহলে হয়তো তারা এই মামলার দায় থেকে রক্ষা পাবেন। এই কারণে তারাই 3 মাস সময় চেয়েছেন। এটা আনহার্ড অফ যে এই জাতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেন বা এই সমস্ত ইন্টারন্যাশনাল যত ট্রাইব্যুনাল আছে, এরকম লম্বা সময় কখনোই অ্যালাউ করা যাবে না। স্পেসিফিক্যালি আমাদের আইনে বলা হয়েছে যে কোনো অবস্থাতেই এই মামলাতে কোনো অ্যাডজর্নমেন্ট দেওয়া যাবে না যদি ন্যায় বিচারের প্রয়োজনে একান্ত প্রয়োজন না হয়। এখানে আইনে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিচারের যখন শুরু হবে তারপরে 3 সপ্তাহের প্রস্তুতির সময় দিতে হবে কমপক্ষে। সেখানে তারা 7 সপ্তাহ সময় এনজয় করেছেন, তার আগের 1 মাস 4 সপ্তাহ এবং যেদিন ডেট দেওয়া হয়েছিল তার থেকে পরবর্তী 3 সপ্তাহ। তা সত্ত্বেও তারা এই সময়ের জন্য আননেসেসারি ক্যাওস তৈরি করে, কোর্টের মধ্যে সিচুয়েশন তৈরি করে তারা মিডিয়াতে আসতে চান। তারা এটাকে নিয়ে হাইলাইটেড করতে চান, চিফ প্রসিকিউটর প্রসিকিউশনের সমালোচনার মাধ্যমে বিচারটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। সব কিছুই অসৎ উদ্দেশ্যে তারা করেছেন। আমরা আপনাদেরকে আইনের বিধানটা বলে দিলাম যে আইন অনুযায়ী 3 সপ্তাহ সময় তারা পাবেন, তার আগে সময় তাদেরকে দেওয়া হয়েছে। কোনো অ্যাডজর্নমেন্ট এই মামলাতে বিধানই নাই। সুতরাং আইন অনুযায়ী বিচারটা হতে হবে এবং ডিসেন্সির প্রশ্নে তাদের ডিফেন্স সাইডের যে লয়ার, তিনি বিশেষ একজন লয়ার, তিনি কথা বলেছেন, তিনি আইন না জেনে কথা বলেছেন, তিনি আইন লঙ্ঘন করে কথা বলেছেন। আমরা তাড়াহুড়া যে করছি না সেটার দৃষ্টান্ত আপনারা জানেন যে 3 সপ্তাহ সময় পাবার কথা, সেখানে 7 সপ্তাহ দেওয়ার পরেও তারা যদি বলেন যে তাড়াহুড়া করছি, এটা মিথ্যা অভিযোগ। এই ট্রাইব্যুনাল উইদাউট অ্যাডজর্নমেন্ট চলবে। প্রস্তুতির জন্য আপনি কমপক্ষে 3 সপ্তাহ পাবেন, আপনাকে 7 সপ্তাহ দেওয়া হয়েছে। যখন সপ্তাহ বেঁধে দেওয়া হয় তখন এটা মিন করা হয় যে এখানে সপ্তাহ ভিত্তিকই চিন্তা করতে হবে, মাস তো বলেনি যে 3 মাসের সময় দেওয়া হবে। এই 3 সপ্তাহ সময়ের কথা বলার অর্থই হচ্ছে আইন প্রণেতারা মনে করেছেন যে এই মামলার বিচার অ্যাডজর্নমেন্ট হলেও সপ্তাহ বেশি হবে না। আইনের উদ্দেশ্যটা অত্যন্ত পরিষ্কার, কন্টিনিউয়াসলি ট্রায়াল চলবে, বিচার শেষ হতে হবে। এবং কেন শেষ হতে হবে? এই যে জুলাই আগস্টের গণহত্যা বলেন বা গুমের মতো অভিযোগ, এই বিচারগুলো করা বাংলাদেশের জনতার দাবি ছিল, যে কারণে একটা বিপ্লব সংগঠিত হয়েছে। এই বিপ্লবের যে ডিমান্ড, এই রাষ্ট্র, এই সরকার এখন একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে, তাদের উপর একটা প্রধান দায়িত্ব হচ্ছে বিচার করা। বিচার মানে বিচারের মতো করেই করা। সেখানে আইন যেখানে খুবই ক্যাটাগরিক্যালি বলেছে যে এই নির্দিষ্ট সময়ের মধ্য দিয়ে বিচার করতে হবে, সেই সময়ের বাইরে যাওয়ার সুযোগ তো নেই। সেখানেও সর্বোচ্চ সুবিধা ডিফেন্সকে দেওয়া হয়েছে 3 সপ্তাহের জায়গায় 7 সপ্তাহ 8 সপ্তাহ। এখন তো তারা 8 সপ্তাহ সময় এনজয় করছেন। এরপরে আমরা তাড়াহুড়া করছি, এই অভিযোগ শুধু মিথ্যাই নয়, এটা বিশেষ উদ্দেশ্য প্রণোদিত, যাতে বিচারটা আমরা করতে না পারি। আমরা ডিফেন্সের যে ধরনের রাইটস আইন অনুযায়ী আছে
সবই তারা এনজয় করছেন। তারা যদি আইনের বাইরে কোনো কিছু চান এবং সেটা যদি না পান, তখন যদি প্রশ্ন তোলেন, তখন তাদের উদ্দেশ্য নিয়েই আমরা প্রশ্ন তুলব। ওকে, থ্যাংক ইউ। গুমের যে আপনারা শত শত এবং হাজার হাজার যে শব্দটা ব্যবহার করেন, আসলে স্পেসিফিক ট্রাইব্যুনালে এখন পর্যন্ত কত অভিযোগ আছে এগুলো? ট্রাইব্যুনালে গুম হয়ে যাওয়া মানুষের সংখ্যা অন্তত 1000-এর উপরে, এবং নিহত হওয়া মানুষের সংখ্যা আমরা প্রথম যে তদন্ত রিপোর্টটা এসছে সেখানে অন্তত 200 মানুষের বা শতাধিক মানুষের গুমপূর্বক হত্যা করে লাশ গুম করে দেওয়ার অভিযোগ, সেটা ইতিমধ্যে বিচার শুরু হয়েছে, যেটা ফর্মাল চার্জ দাখিল হয়েছে, চার্জ গঠনের জন্য সামনে আছে। আরও 500 থেকে 1000 যাদেরকে হত্যা করা হয়েছে এরকম বিষয়ের তথ্যাদি তদন্ত সংস্থার কাছে আছে, যেগুলোর তদন্ত চলমান আছে। সুতরাং আমরা যা কিছু বলছি প্রত্যেকটাই এভিডেন্স নির্ভর, এবং যখন আমরা এগুলো রিপোর্টগুলো সব কিছু আসবে তখন আমরা এক এক করে দেখাবো। Okay. এইটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ নাই। বাংলাদেশে কত হাজার মানুষ গুম হয়েছে, বাংলাদেশের মানুষের কমন নলেজ এটা আছে, গুম কমিশনের রিপোর্ট আছে। বাংলাদেশে আপনারা খোঁজ নেবেন, ভিকটিম যারা গুমের পরিবার আছে তারা যখন কথা বলে তাদের কথা শুনবেন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশে আসলে কত মানুষ গুম হয়েছে। ওকে, থ্যাংক ইউ।